আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলেন আঙ্কেল। দেখো, আমার মেয়েটা দিন দিন কেন জানি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। একা এত বড় অফিস সামলাতে পারছে না, আমিও তাকে কোনো সাহায্য করতে পারছি না। আমারও তো নিজের অফিস দেখাশোনা করতে হয়। আমার কাছে আদিলা তোমাকে আবদার করেছে, যদি তুমি তার কাজে কিছু হেল্প করতে তাহলে হয়তো তার কষ্টটা কমে আসতো। পারবে কি তার অফিসে কাজ করতে? পারবো। আদিলা শুভর জবাব শুনে খুশি হয়, কারণ আদিলা অফিসে গেলে শুভকে দেখতে পারে, এখন সবসময় দেখতে পারবে। তাহলে আজকেই জয়েন করো। আচ্ছা আঙ্কেল। অতঃপর তারা আরও কিছুক্ষণ গল্প করে সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তখনই শুভ, দেখ তোকে আগে একটা কথা বলে রাখি, অফিস তোর ঠিক আছে, কিন্তু আমি তোর কোনো কথা মানতে পারবো না। আমার যখন যা করতে মন চাইবে আমি তাই করব। এতে তুই অফিসে আমাকে রাখলে রাখবি, না হলে না রাখবি, সেটা তোর ব্যাপার। আমি কি এতই বড় ভুল করে ফেলেছি যার জন্য আমাকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছ? আমাকে একেবারে মেরে ফেললেই তো পারো। শুভ চুপ করে থাকে, কথা বলে না। মনে মনে ভাবতে থাকে, কষ্ট বেশি দিয়ে ফেলছি না তো তাকে, আমি তার মধ্যে কষ্ট দিচ্ছি। তাহলে আমার আর তার মাঝে পার্থক্য কি থাকলো? আর কিছুটা দিন কষ্ট দিয়ে তাকে মেনে নেব, আপন করে নেব। ধুর, আমি এসব কি ভাবছি? আমাকে তো সে কম কষ্ট দেয়নি, আরও তাকে অনেক কষ্ট করতে হবে, আরও অনেক কষ্ট দিব। শুভ, নামো, এসে পড়েছি। এমন কথা শুনে শুভর ধ্যান ভেঙে যায়। এরপর অফিসে চলে আসে। আদিলা তার রুমে যেতে থাকে আর শুভ অফিসটা ভালো করে দেখতে থাকে। হঠাৎ একটা মেয়ে এসে শুভকে জড়িয়ে ধরে। এটা আদিলার চোখে এড়ায় না। আমি ভাবতেই পারি নাই ভাইয়া তোমার সাথে আমার দেখা হবে কখনো, জয়েন করলে এই অফিসে। আমিও ভাবতেই পারি নাই তোমার সাথে আমার দেখা হবে, আমি আজই জয়েন করেছি। তোমার সাহস কি করে হয় শুভকে জড়িয়ে ধরার? তানজিলাকে মারতে দেখে শুভ রেগে যায়, ঠাস ঠাস করে দুইটা দিয়ে। তোর সাহস কি করে হলো আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারা? মন চাইলে সে আমাকে আবার জড়িয়ে ধরবে, হাত ধরে ঘুরবে, তাতে তোর কি? আমার গার্লফ্রেন্ড, সে যখন যা ইচ্ছা তখন আমার সাথে তাই করবে। সরি বল, না হলে কিন্তু আরো দুইটা দেব। আদিলা সরি বলে কান্না করতে করতে তার কেবিনে চলে যায়। এগুলো বলছি, কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই, আমি বুঝে গেছি আমাদের ম্যামে তোমার স্ত্রী। কিন্তু ভাইয়া তুমিও কিন্তু তার মতোই ভুল করেছো। সে তোমাকে অনেক ভালোবাসে, কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, তেমনি আদিলাও এখন চায় না। তাই তো তোমাকে জড়িয়ে ধরা সে সহ্য করতে পারেনি ভাইয়া। তার ভুল ক্ষমা করে দিয়ে তাকে মেনে নাও। আমার মনে হয় না সে তোমাকে ধোঁকা দিচ্ছে, সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। কোনো অঘটন ঘটার আগেই তাকে মেনে নাও। মেনে নিব, আর কিছুদিন পর। তবে কিছুদিন তোমাকে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে। ভাইয়া অভিনয় করব, বাট এটা কিন্তু অন্যায়। একজন মেয়ের কাছে এর থেকে বেশি কষ্ট আর কিছুই নয় যে তার ভালোবাসার মানুষটাকে এড়িয়ে চলে, তার সামনেই অন্যজনকে ভালোবাসে। ভাইয়া যদি আমি করি এরকম তোমার সাথে, এতে ম্যাম কিছু করে ফেলতে পারে। ভাইয়া আমি চাচ্ছি সে যখন তার ভুল বুঝতে পারছে তুমি তাকে ক্ষমা করে দিয়ে মেনে নাও, এটাই তোমাদের জন্য ভালো। একটা কথা কি জানো, কোনো জিনিস এমনিতে হাসিল হলে কিছুদিন পরে তার মর্যাদা থাকে না, কমে যায় তার প্রতি চাহিদা। তাই আমি তাকে একটু কষ্ট দিতে চাচ্ছি যেন সে আমাকে কষ্ট করে পায়, আর আমার প্রতি যেন তার মর্যাদা বা চাহিদা যেন কখনো না কমে। তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এমন বেশি করে ফেলো না যাতে চিরজীবনের জন্য তাকে হারাতে হয়। ভাইয়া আমি গেলাম, এখন কাজ করতে হবে, পরে কথা বলবো, তুমিও কাজে যাও। এই বলে তানজিলা তার কেবিনে চলে যায়। অতঃপর শুভ আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে আদিলার কেবিনে গিয়ে দেখতে পারে আদিলা এখনো মাথার নিচের দিক দিয়ে কান্না করছে। আমার কি কাজ তাড়াতাড়ি বল, আর আমার কেবিনটা দিতে হবে তানজিলার পাশে। হঠাৎ কারো আওয়াজ শুনে আদিলা মাথা তুলে শুভকে সামনে পেয়ে তার দিকে তাকিয়ে থাকে। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে কাজের কথা বল। তানজিলা কি আমার থেকেও বেশি সুন্দর? তোর থেকে বেশি সুন্দর না হলেও তোর থেকে তার মনটা বেশি সুন্দর। এখন এগুলো প্যাচাল না পেরে আমি যা বলছি তা কর। এতে যদি তোর অসুবিধা হয় তাহলে আমাকে তোর অফিসে বা তোদের বাসায় রাখতেও পারিস না, ও রাখতে পারিস, সেটি তোর ইচ্ছা। এখন বল কি কাজ করতে হবে। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকো। আমি পারবো না তোর রুমে বসে থাকতে, তোকে আমার ভালো লাগে না। যদি পারিস তানজিলার পাশে আমার কেবিন দিবি, না হলে কাল থেকে আমি আসবো না। আচ্ছা যাও, তুমি তার পাশেই বসে এই ফাইলগুলো দেখো। অতঃপর শুভ সেখানে তানজিলার পাশে বসে কাজ করতে শুরু করে।
আর আদিলাকে দেখিয়ে দেখিয়ে প্রেমের অভিনয় করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন তানজিলা শুভকে বলে, আমাদের নাটকটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কষ্ট দেওয়ার জন্য আর ভালোবাসার নাটক করতে পারবো না। অনেক কষ্ট তুমি তাকে দিয়েছো, মানুষ মাত্রই ভুল, তার ভুল হয়েছিল। সে এখন সঠিক পথে ফিরে এসেছে। সে এখন তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাইছি এখন ভাবিকে মেনে নাও। 2-1 দিন যাবৎ ভাবির আচরণ আমার কাছে ভালো লাগছে না। হয়তো ভাবি কোনো কিছু করে বসবে। আমিও আজ তোমাকে বলতে চাইছিলাম আর ভালোবাসার নাটক করব না। আজ তাকে মেনে নেব। আজ থেকে আমার জানটাকে আর কষ্ট দিব না। অনেক কষ্ট দিয়ে ফেলছি তাকে। আপন করে নেব, তার সমস্ত কষ্ট ভালোবাসা দিয়ে দূর করে দেব। আজ থেকে তাকে অনেক আদর করব, সব সময় চোখে চোখে রাখবো। 1 মিনিটের জন্যেও চোখের আড়াল হতে দিব না। জানো তানজিলা, আমার আদিলাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। প্রত্যেক দিন দুইজনে একসাথে অফিসে আসবো, একসাথে যাব, মাঝে মাঝে নিজ থেকে ঝগড়া করে তার সাথে অভিমান করে থাকবো। আদিলা আমার অভিমান ভাঙতে আসলে তার কপালে একটি পাপ্পি দিয়ে আমার কোলে তার মাথা রাখতে বলবো। তারপর আমি তার চুলে বিলি কাটতে থাকবো আর মান অভিমানের কথা বলতে থাকবো। আবার যদি কখনো আদিলা অভিমান করে, তাহলে আমি নানা রকমের কৌশলে তার অভিমান ভাঙাবো। আরও অনেক ইচ্ছা আছে যা তুমি কাজে কর্মে দেখতে পারবে। পরে তারা আরও কিছুক্ষণ গল্প করে অফিস ছুটি হলে বাসায় চলে যায়। শুভ বাড়িতে আসলেই আদনান দৌড়ে এসে, বাবা, তোমাকে একটা কথা বলবো। যদি তুমি না মানো তাহলে তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না। আমি আম্মুর সাথে কথা বলবো। আম্মু অনেক ভালো, তুমি এখন পচা হয়ে গেছো। কি হয়েছে বাবা বলো, আমি মানবো। তুমি আম্মুকে ক্ষমা করে দাও না কেন? আম্মু তোমার জন্য প্রতি রাতে কান্না করে, তোমার জন্য ভালো মতো খাবার খায় না। দেখো না আম্মুকে এখন রোগা রোগা মনে হয়। জানো বাবা, প্রত্যেক দিন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। বাবা আদনান, তুই একটু তোর বাবাকে বল না যেন আমাকে ক্ষমা করে দেয়। দেখ না, আমি আগের মতো এখন অহংকার করি না। মানুষ মাত্রই ভুল। একবার না হয় ভুল করেছি, তার জন্য তো আমাকে 7টি বছর কষ্ট করতে হয়েছে। প্রতিটি রাতে তার ফেরার অপেক্ষায় নির্ঘুম কাটাতাম। তার জন্য প্রতি রাতে কান্না করতাম। জানো বাবা, আজ সকালে আম্মুকে ডেকে দিয়ে বলেছে তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে নাকি আম্মু না ফেরার দেশে চলে যাবে। বাবা, এই দেশটা কোথায়? শুভ আদনানের কথায় চিন্তা করতে লাগলো। সত্যি কি আদিলা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে? না, আমি তাকে কোথাও যেতে দিব না। আজকেই তাকে মেনে নিব। কি হলো বাবা, কি ভাবছো? বলো বাবা, না ফেরার দেশটা কোথায়? আদনানের কথায় শুভর ধ্যান ভাঙে। না বাবা, কিছু না। তোমার আম্মুকে কোথাও যেতে দিব না। তোমার আম্মু আজ অফিস থেকে আসলে তাকে ক্ষমা করে দেব, আর কষ্ট দিব না। এবার খুশি তো? বাবা। যাও, তুমি তোমার নানু ভাইয়ের কাছে যাও। অতপর শুভ সেখান থেকে রুমে এসে আদিলার জন্য অপেক্ষা করতে থাকে। আর শুভ ভাবতে থাকে আজ আদিলা রুমে আসলেই বলবে, তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগে না, যাও এখনই ফ্রেশ হয়ে এসে সুন্দর করে সাজো। অতপর যখন আদিলা আয়নার সামনে সাজতে যাবে, তখন সে পেছন থেকে জড়িয়ে ধরে, তার শ্যাম্পু কলা চুলের ভিতর নাক ডুবিয়ে দিয়ে তার ঘ্রাণ নিবে। অতপর তার ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে বলবে, বড্ড ভালোবাসি পাগলি তোকে, আর কখনো ছেড়ে যাব না, আমাকে ক্ষমা করে দাও। এসব ভাবতে থাকে আর আদিলার জন্য রুমে বসে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, তবুও আদিলা বাসায় ফিরে না। হঠাৎ শুভর ফোনে একটা কল আসে। কে বলছেন? এটা কি শুভ স্যারের নাম্বার? স্যার, আদিলা ম্যাম কার অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত হয়েছে, বাঁচার চান্স একদমই নেই। স্যার, দ্রুত আপনি এই হাসপাতালে চলে আসুন। সংবাদটি শোনার সাথে সাথেই শুভর পায়ের নিচের মাটি যেন সরে যায়। শুভ চিৎকার করে, না, আমার আদিলার কিছু হবে না, আমি তাকে কিছু হতে দিব না। এই বলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর শুভ হাসপাতালে গিয়ে পৌঁছে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে আদিলার বাবা মাও হাসপাতালে পৌঁছে তারা সহ কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে শুভ দৌড়ে গিয়ে, ডাক্তার, আমার আদিলার কেমন অবস্থা? ডাক্তারের কথা শোনার সাথে সাথে শুভ ঠাস করে মাটিতে বসে যায়। পাগলের মতো একা একাই কথা বলতে থাকে, আজ আমার জন্যই এমন হলো, আমি খারাপ, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে। কিছুক্ষণ পর শুভ বসা থেকে উঠে দৌড়ে ক্যাবিনে গিয়ে আদিলার ডেড বডিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেন এমন করলি তুই? কেন চলে গেলি আমাকে ছেড়ে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো বল? কথা বল আমার সাথে, রাগ করে থাকিস না। তাকিয়ে দেখ, তোর শুভ তোর কাছে ফিরে এসেছে। একটিবার কথা বল আমার সাথে, চোখ খোল আদিলা, চোখ খোল। কিন্তু আদিলার কোনো সারা শব্দ নেই, হারিয়ে গেছে না ফেরার দেশে। এদিকে আদনানও তার মাকে ধরে কান্না করছে।
আম্মুর কথা বলো, আমার সাথে কথা বলো। আমার আব্বুর সাথে কথা বলতে হবে না তোমার। আব্বু বসা, তুমি আমার সাথে কথা বলো। তুমি না আম্মু আমার সাথে কথা না বলে থাকতে পারো না? তাহলে আজ কেন আমার সাথে কথা বলো আমার সাথে? আদিলা মরার কথা শুনে সবাই কান্না করছে। কিছুক্ষণ পর আদিলার বাবা আদিলার লাশ নিয়ে বাড়িতে চলে আসে। অতঃপর বাকি কাজ করে কবর দিয়ে সবাই চলে আসে, কিন্তু শুভ তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এভাবেই কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন 2 মাস পর, দেখা শুভ, এভাবে ভেঙে পড়লে হয় না। আমার একমাত্র মেয়ে মারা গেছে, আমি তো তোমার মতো ভেঙে পড়ি নাই। দেখা শুভ, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমার জন্য না হলেও আদনানের জন্য একটা বিয়ে করে নাও, আবার নতুন করে শুরু করো। আদনানকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমরা সময় দিতে পারবো না, তুমিও পারবে না। তোমাকে আদিলার অফিস সামলাতে হবে। তুমি না করো না বাবা। না আঙ্কেল, আমি আর কখনো বিয়ে করব না। যাকে ভালোবেসেছিলাম তাকে আমার দোষের কারণে তাকে হারিয়েছি। আমি পারবো না এই মনে অন্য কাউকে জায়গা দিতে। যতদিন বেঁচে থাকবো আদিলার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। তোমাকে এখন জোর করে কিছু করতে বলবো না। তোমার মন ভালো নেই, তবে এভাবে আর কতদিন ঘরে বন্দি থাকবা? তুমি আদিলার অফিসের দায়িত্বটা নাও। কাজের মধ্যে থাকলে হয়তো কিছুটা একাকিত্ব দূর হবে। আচ্ছা আঙ্কেল, কাল থেকে অফিসে যাব। পরের দিন শুভ আদনানকে স্কুলে দিয়ে অফিসে যায়। এভাবে কিছুদিন অফিসে যাওয়া আসার পর একদিন শুভ আদনানকে নিয়ে অফিসে যায়। অতঃপর শুভ কাজ করতে থাকে। এমন সময় মেয়েলি কণ্ঠ ভেসে আসেন। মেয়েটি ভিতরে আসার পর, এই আপনি কে? এটা তো আদিলা ম্যাডামের অফিস, আপনি তার জায়গায় কি করছেন? শুভ মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয় নাকি? কাজল কালো, হরিণীর মতো চোখ, হাতে গোলাপি চুড়ি, গায়ে গোলাপি রঙের শাড়ি। দেখতে মনে হয় মেয়েটির কাছে পরীরাও হার মেনে যাবে। কিন্তু শুভর মেয়েটির দিকে কোনো আকর্ষণই ছিল না। শুভ একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। আরে আশ্চর্য, আমি প্রশ্ন করছি আর আপনি কোনো উত্তর দিচ্ছেন না। আমার মতো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, বসতেও বলছেন, তাকিয়েও দেখছেন না। মনে হচ্ছে এখানে কোনো বটগাছের পেতনি দাঁড়িয়ে আছে। আচ্ছা বসেন, কি চাই সেটা বলে এখান থেকে চলে যান। আমি এখানে বসে থাকলে আমার রূপের প্রেমে পড়ে যাবেন বুঝি, তাই তাড়িয়ে দিতেছেন? আপনি সুন্দরী হতে পারেন, বাট আপনার প্রতি আমার কোনো চাহিদা নেই। আপনি কি বলতে আসছেন সেটা বললে খুশি হব। আচ্ছা বলছি, তার আগে এটা বলেন, এখানে আদিলা ম্যাডাম ছিল, সে কই? তার সাথে আমার কথা ছিল, আর আপনি তার জায়গায় কেন? তখন আদনান, আন্টি আম্মু আকাশের তারা হয়ে গেছে, তাই আব্বু আম্মুর জায়গায় বসেছে। ও সরি, আমি শুনি নাই ম্যাডাম আকাশের তারা হয়ে গেছে। তা স্যার, কতদিন আগে? 2 মাস আগে। সরি স্যার, না জেনে আপনার সাথে খারাপ বিহেভ করে ফেলেছি। ইটস ওকে। এখন বলেন কি দরকার? আমার নাম তাবাসসুম। আমার আদিলা ম্যাডামের সাথে কথা হয়েছিল 6 মাস আগে। তিনি আমাকে তার পিএ হিসেবে চাকরি দিতে চেয়েছিল, তাই ম্যাডামকে আজ বলতে আসছিলাম যে আগামীকাল থেকে জয়েন করতে চাই। ও, এখন তো আর আদিলা নেই, আর আমি আপনাকে সেই জায়গায় চাকরি দিতে পারবো না। কেন স্যার, ভয় পাচ্ছেন যদি আপনি আমার প্রেমে পড়ে যান? আমি আগেই বলছি, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি চাইলে অন্য পদে চাকরি নিতে পারেন। প্লিজ স্যার, আমি আদিলা ম্যাডামের থেকে শুনেছিলাম আপনি নাকি তাকে একসময় অনেক ভালোবেসেছিলেন। আপনার সেই ভালোবাসার তাগিদে আদিলা ম্যাডামের দেওয়া চাকরিটা আমাকে দেন। আমার ওই পদটাই লাগবে। শালা বুইরা, যেন তোর জীবনটা তেনা তেনা করতে পারি। অন্য পদে চাকরি দিলে আমি তো পারবো না তোর জীবনের 12টা বাজাইতে। প্লিজ স্যার, না করেন না, প্লিজ স্যার, প্লিজ। সুন্দরী মেয়ের করুণ সুরে বলায় শুভর মনে একটু দয়া আসে। সরি তাবাসসুম, আমি এই পদে চাকরি দিতে পারছি না, তবে আপনার ইচ্ছা অনুযায়ী একটা নিতে পারেন। যা চান আমি দিব। আচ্ছা স্যার, আমি যা চাইবো তাই দিবেন তো? বলেন। আমি প্রত্যেক দিন এই আব্বুটাকে সকালে স্কুলে দিয়ে আসব, আবার ছুটি হলে নিয়ে আসব, আর টুকটাক কিছু কাজে আপনাকে সাহায্য করব। রাজি আছেন তো? আর রাজি না থাকলেই কি? আপনি জবান দিছেন। আন্টি খবরদার, তুমি আমাকে আব্বু বলে ডাকবা না। এই নামে আমাকে আম্মু ডাকতো। আচ্ছা বাবা, ডাকবো না আর। তাহলে তোমার নামটা কি বলো? আমার নাম আদনান। ও স্যার, তাহলে আমি ডিউটি কাল থেকেই শুরু করব। শুভ ভাবতেই পারছে না কি হতে যাচ্ছে। মেয়েটির আচরণ তার কাছে সুবিধা মনে হচ্ছে না, কেমন যেন লাগছে। আবার তাকে চিনা চিনাও লাগছে। মনে হচ্ছে মেয়েটি তার কাছের কেউ। কে এই মেয়েটি?
ভাবতে পারছে না শুভ। স্যার কি ভাবছেন? কিছু তো বলেন। শুভ কি বলবে সেই ভাষা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, জবান যখন দিয়েছি তাহলে কাল থেকে ডিউটি পালন করবেন। শুভ এই কথা বলতেই তাবাসসুম তার চেয়ার থেকে উঠে এসে শুভর গালে কিস করে বসে। এতে শুভ স্থির হয়ে যায়। কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। এটা কি হলো? সরি স্যার, খুশিতে আত্মহারা হয়ে আপনাকে কিস করছি। প্লিজ কিছু মনে করেন না, আমাকে খারাপ ভাববেন না। আমি কোনো দিন এমন হইনি, আমার কোনো দিন এমন হয়নি। আমি নিজেও ভাবতে পারছি না এমন হুঁশহারা কিভাবে হলাম। ইটস ওকে, আর যেন এমন না হয়। স্যার, আর এমন হবে না। আপনি তাহলে এবার আসতে পারেন। স্যার, আপনি এমন কিপটুস কেন? কখন থেকে আসছি, না একটা কফি না একটা চা, কিছুই তো খাওয়ালেন না। আরেকদিন খায়েন, আজ এখান থেকে যান। স্যার বুঝি, আমি সামনে থাকলে আপনার ভেতরে কুচকুচ হতা হ্যাঁ, তাই না? তাই তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিতেছেন। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি যাচ্ছি। এই বলে হাসতে হাসতে মেয়েটি চলে যায়। পরে শুভ তার অফিস শেষ করে বাড়িতে চলে আসে। রাতে শুভ শুয়ে শুয়ে ভাবতে থাকে, কে এই মেয়ে, কেন সে আমার সাথে এমন করলো। ধুর, কি চিন্তা করছি, এই যে কান ধরলাম, আমি আর তাকে নিয়ে ভাববো না। এদিকে তাবাসসুম ভাবতেছে, তাকে আমার লাইফ পার্টনার বানাবো, কিন্তু শুনলাম তো স্যার এক নাম্বারের লুচ্চা, বউকে রেখে আরেকজনের সাথে লাইন মারে। কি করব আমি? তাকে দেখেই তো আমার মনের ঘন্টা বেজে গেছে। তাকে তো আমি ভালোবেসে ফেলেছি। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠেই চমকে ওঠে। এ আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? আপনি এখানে? আমার বাসা চিনলেন কি করে? তাও সোজা আবার আমার রুমে আসছেন? আরে কুল কুল, আমি এখানে চুরি করতে আসি নাই, আমি আমার ডিউটি পালন করতে আসছি। গতকালই তো বললাম আজ থেকে আমার ডিউটি পালন করব, তাই চলে আসলাম আদনানকে নিতে। আপনি আমার বাসা চিনলেন কি করে? আমি অনেক আগে থেকেই চিনতাম, তাই এখানে আসতে কোনো সমস্যা হয়নি। আর এখানে আমি আসছি, এটা কি আপনার খারাপ লাগছে? আমার মতো সুন্দরী মেয়েকে দেখার জন্য হাজার ছেলের ভিড় জমে যায়, আর আপনি কি সব কথা বলছেন? ধুর, আপনার রুমে আর আসবোই না। এই বলে তাবাসসুম তার রুম থেকে বের হয়ে আদনানের কাছে আসে। আব্বু চলো, স্কুলের সময় হয়ে আসছে। তোমার আন্টি তোমাকে না করছি, আমাকে আব্বু বলে ডাকবো না। তোমাকে আব্বু ডাকতে আমার ভালো লাগে, তাই তোমাকে আব্বু বলে ডাকি। তুমি যদি রাগ করো তাহলে আর ডাকবো না। ঠিক আছে, আমি রাগ করব না। আব্বু এবার চলো। চলো। অতঃপর তারা স্কুলের দিকে রওনা হয়। এদিকে শুভ ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে গিয়ে কাজ করতে থাকে। হঠাৎ করে তাবাসসুম শুভ রুমে প্রবেশ করে। কি ব্যাপার, কারো রুমে আসলে অনুমতি নিতে হয় জানেন না? সকালেও সোজা আমার রুমে আসছেন না বলে, আবার এখনও রুমে আসলেন না বলে। মনে হচ্ছে আপনি আমার বিয়ে করা বউ। ও সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। স্যার আপনাকে কি কাজে সাহায্য করতে পারি? আমার কাজটা বলেন। 106 নম্বর কেবিনে কিছু ফাইল রাখা আছে, সেটা কি কমপ্লিট করেন। সরি স্যার, আমি পারতাম না এত দূরে গিয়ে কাজ করতে। আপনার শ্বশুর মশাই আমাকে আপনার পাশের খালি জায়গাটা দিতে বলছে। বিশ্বাস না হলে ফোন দিয়ে শুনেন। একটা সত্যি কথা কি জানেন স্যার, আমি আদিলা ম্যাডামের সাথে কোনো কথাই বলি নাই। আমাকে আপনার শ্বশুর এখানে পাঠিয়েছে আপনার মনকে ভালো করতে। আমি আপনার কর্মচারী হিসেবে থাকতে চাইনি, আমি আপনার ফ্রেন্ড হিসেবে থাকতে চাই। তাই তো আমি আপনার কাছে কাছে থাকতে চাইছি, আর আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে আজই চলে যাচ্ছি, আর আসবো না। আর আমার কোনো বিষয় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে ক্ষমা করে দিবেন। এই বলে চলে যেতে লাগে। দাঁড়াও, তোমার কোথাও যেতে হবে না। তোমার যে ক্যাবিন পছন্দ হয় সেইটাতেই তুমি বসো। ধন্যবাদ স্যার, তাহলে আমি আসি। এই বলে তাবাসসুম শুভর পাশের কেবিনে বসে ভাবতে থাকে। চান্দু তুমি রেডি থাকো, তোমাকে আমার পেছনে পেছনে ঘুরাবো, কিন্তু কি করে? আপনারা একটু বুদ্ধি দিয়েন। স্যার আসবো? আসো। তাবাসসুম ভিতরে এসে, স্যার। যা বলার বসে বলো। তাবাসসুম একটা চেয়ার টেনে বসে। কিছু বলবে? না, আপনার সাথে প্রেম করতে আসলাম। মজা করা বাদ, বলো কি জন্য আসছো? আদনানকে আনার জন্য যেতে হবে। আচ্ছা যাও। অতঃপর তাবাসসুম আদনানের স্কুলে চলে আসে। চলো আন্টি। যাব, কিন্তু তার আগে একটু ঘুরতে যাব। আচ্ছা চলো তাহলে। অতঃপর তারা একটা পার্কে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর একটি জায়গায় বসে। তখনই আদনান, আন্টি জানো, প্রত্যেক দিন আম্মু আমাকে বিকেল করে নিয়ে আসতো। এই জায়গায় বসে কি নিয়ে যেন ভাবতো। আন্টি, আমি আম্মুকে অনেক মিস করছি। আম্মু কি আর আমার কাছে আসবে না? আমাকে আব্বু বলে আর আদর করবে না? জানো আন্টি, তুমি
যখন আমাকে আব্বু বলে ডাকো তখন না আমার আম্মুর কথা মনে পড়ে যায়। অনেক মিস করি আম্মুকে। আদনানের কথা শুনে তাবাসসুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তুমি কাঁদছো কেন আন্টি? এমনি তোমার কথা শুনে। তোমার আব্বুকে বলবে তোমার জন্য একটা মা নিয়ে আসতে, তাহলে তো তোমার কষ্ট হবে না। আচ্ছা চলো, তোমার খাটাস বাবা আবার বকা দিবে। চলো। অতঃপর তারা অফিসে চলে আসে। কিছুক্ষণ কাজ করার পর বাসায় চলে যায়। এভাবে কিছুদিন চলে যায়। এরই মাঝে তাবাসসুমের সাথে শুভ ও তার ছেলে একদম ঘনিষ্ঠ হয়ে যায়। আদনান তো তাবাসসুমকে ছাড়া থাকতেই পারে না। হঠাৎ একদিন অফিসে কাজ করার সময় তাবাসসুম শুভ রুমে যায়। কিছু বলবে তাবাসসুম? তুমি যদি কিছু মনে না করো তাহলে বলবো। আচ্ছা বলো দেখি। আমি আদিলার একটা ডায়েরি পড়েছি, সেখানে লেখা ছিল তুমি নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতে। কই, তোমাকে আমি অনেক দিন থেকে দেখতেছি। আমি ব্যতীত তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। তাহলে সেই তানজিলা নামক মেয়েটি কই? বা তার সাথে তোমাকে তো কখনো কথা বলতে দেখি নাই। আমি আমার আদিলাকে ছাড়া কাউকে কখনো ভালোবাসিনি। আদিলা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, তাই তাকে কষ্ট দেওয়ার জন্য তানজিলার সাথে ভালোবাসার নাটক করি। বিশ্বাস করো, তাকে আমি সব সময় বোনের চোখে দেখতাম, শুধু আদিলার সামনে ভালোবাসার নাটক করতাম। ও, তো এখন সে কই আছে? আমাদের কারণে আদিলা মরে গেছে, এটা সে সহ্য করতে পারেনি। নিজেকে অপরাধী মনে করে চলে গেছে। আর কিছু জানতে চাও আমার ব্যাপারে? জানার অনেক কিছুই তো ছিল। কি কি জানতে চাও বলো। ডায়েরিতে পড়েছিলাম তুমি নাকি আদিলের উপর রাগ করে লন্ডনে চলে গিয়েছিলে। 7 বছর সেখানে থেকে অনেক বড়লোক হয়ে ফিরে এসেছো। আজ আমার জানার ইচ্ছেটা হলো তুমি সেখানে গেলে কিভাবে, আর এত বড় লোক হলেই বা কি করে? আর এখনো কি তুমি আদিলাকে ভালোবাসো? তাকে ভুলতে পারোনি? তবে এতটুকু শুনে রাখো, আদিলা ছিল আমার প্রথম ভালোবাসা। তাকে ভালোবেসেছিলাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও ভালোবেসেই যাব। তাকে কখনো ভুলতে পারবো না। আর বাকি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব একদিন, আজ বলবো না। সমস্যা নেই, অপেক্ষা করব। এভাবে আরো বেশ কয়েকদিন চলে যায়। হঠাৎই একদিন রাতে ঘুমের ঘোরে শুভ যেন শুনতে পায় আদিলা তাকে বলছে, আমার প্রতি তোমার ভালোবাসা এটাই ছিল। আজ একটা সুন্দরী মেয়ের কাছে পেয়ে আমাকে ভুলে গেলে। ভেবেছিলাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে কখনো মন থেকে ভালোবাসোনি। আমাকে দেখানোর জন্য ভালোবাসার নাটক তুমি আমার সাথে করতা। আমি কি এতটাই খারাপ ছিলাম যে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আপন করে নিতে পারতে না? আমাকে একটু তোমার ভালোবাসা দিতে? ভালো থেকো শুভ, ভালো থেকো। শুভ কথাগুলো শোনার পর ঘুমের ঘোরে চমকে ওঠে। এদিক সেদিক আদিলাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না আদিলাকে। মন খারাপ করে কিছুক্ষণ পর আবার শুয়ে ঘুমিয়ে যায়। সকালে শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে এসে বসে থাকে। এটা তাবাসসুমের চোখে এড়ায় না। তাবাসসুম শুভ রুমে গিয়ে, মন খারাপ? কি হয়েছে তোমার? না কিছু না। শুভ সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবে না। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? আরে তেমন কিছু না, ঘুমের ঘোরে আদিলা যেন আমার কাছে এসে এগুলো বলছে। তার মানে তুমি আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে চিন্তা করো, তাই না? ধুর, তোমাকে আগেই বলছি আমি আদিলাকে ভালোবাসি, আর তাকেই ভালোবেসে যাব। তোমাকে কখনো আমি ওই চোখে দেখিনি। তোমাকে জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, আর কিছু না। ও আচ্ছা, চলো আজকে একটু ঘুরে আসি, এতে তোমার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা চলো। অতঃপর তারা আদনানকে স্কুল থেকে নিয়ে নদী পার দিয়ে হাঁটতে থাকে। আর তখনই, শুভ যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো। একা এভাবে ভালো লাগছে না, যদি তোমার হাতটা ধরতে দিতে। এই কথা? আচ্ছা ধরো। অতঃপর তাবাসসুম শুভর হাত ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে আদনান বলে ওঠে, আব্বু ফুচকা খাবো। আচ্ছা চলো। অতঃপর তারা একটা ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায়। মামা 3 প্লেট ফুচকা দেন। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা 3 প্লেট ফুচকা তাদের সামনে দেয়। আব্বু তুমি আন্টিকে ফুচকা খাওয়াই দাও, আর আন্টি আমাকে দেবে। না বাবা, তোমার আন্টিকে তোমার আঙ্কেল খাওয়াই দিবে, আমি না।